আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই আদেশ দিলেন। এর আগে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলার কার্যধারা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর শুনানি শেষে গত 19 মার্চ আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় আজ সেটির আদেশ দেয়া হলো। এর আগে 2024 সালের 21 অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেন। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো। কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে খুলনায় পৌঁছেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সকাল 10টায় শিক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে পৌঁছান। এই মুহূর্তে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে। জানা যায় উপদেষ্টা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, সার্বিক পরিস্থিতি শিক্ষার্থীদের কাছে থেকে সরাসরি শুনছেন এবং আলোচনা করছেন। তবে উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2025-এ এই পূর্বাভাস দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক আইএমএফ এর বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। Global growth will reach 2.8% this year and 3% next year, a cumulative downgrade of about 0.8 percentage point relative to our January 2025 WEO update. আইএমএফ সাধারণত পঞ্জিকা বর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধি দিয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রাপ্ত উপাত্ত ধরে দেশভিত্তিক তথ্য হালনাগাদ করেছে আইএমএফ। সেখানে বাংলাদেশের জন্য 2025 সালে জিডিপির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বছর প্রবৃদ্ধি বেড়ে 6.5% হওয়ার কথা বলা হয়েছে। Is the policy framework around the banking system and the non-banks that is so important to create resilient and deep financial markets that are then facilitating adjustments. বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কিছুদিন আগে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সংশোধন করে 5.2% নির্ধারণ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উন্নত দেশগুলো আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ব ব্যাংক। একই সাথে বিশ্ব ব্যাংকের দেয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন টার্গেট উদ্ধারকারী দল ও তাদের সরঞ্জাম। ধ্বংসস্তূপে আটকে পড়াদের কোনোভাবেই যেন উদ্ধার করতে না পারে তা নিশ্চিতেই তাদের এই পদক্ষেপ। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ এই উপত্যকায় চালানো বেশ কয়েকটি হামলায় তেল আবিবের পরিকল্পনা স্পষ্ট হয়ে ওঠে। এদিকে গত 24 ঘন্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। আল জাজিরা বলছে আল ডোরা পেডিয়াট্রিক হাসপাতাল সহ বেশ কয়েকটি আশ্রয় শিবিরে এই হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এ নিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,266 ছাড়িয়ে গেছে।
খেলার খবর। মাঠ ভেজা থাকায় সিলেট টেস্টে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। এর আগে খেলার তৃতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস সংগ্রহ করে 4 উইকেটে 194 রান। তাতে 112 রানে এগিয়ে আছে স্বাগতিকরা। 60 রান নিয়ে উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তে থাকা জাকের আলী অপরাজিত 21 রানে। এর আগে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অল আউট হয় 273 রানে। মায়োর্কাকে হারিয়ে স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান শক্ত করেছে বার্সেলোনা। 1-0 গোলে জিততে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল। নিজেদের মাঠে 12 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় কাতালানরা। ফেরান তোরেস আর লামিন ইয়ামালের শট ফিরিয়ে দেন গোলরক্ষক লারেন। এরপর ডানি ওলমোকেও হতাশ করেন তিনি। অবশেষে 46 মিনিটে ওলমোর গোলেই এগিয়ে যায় স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে সেই লিড বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাথিউ নুনেজের 94 মিনিটের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে পয়েন্ট টেবিলের 3-এ উঠেছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে মার্কাস রাশফোর্ডের শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় অ্যাস্টন ভিলাকে। এরপর 7 মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। যদিও সমতায় ফিরতে সময় লাগেনি ভিলার। পেনাল্টি গোলে রাশফোর্ড এগিয়ে নেয় উনাই এমেরির দলকে। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় 94 মিনিটে নুনেজ ম্যান সিটিকে এনে দেন অসাধারণ এক জয়। কোটি টাকা প্রাইজ মানের বডি বিল্ডিং প্রতিযোগিতা বিডি মাসল শোর সাথে যোগ হয়েছে এবার নদী বাংলা গ্রুপ। স্পন্সর হিসেবে তারা যোগ দিয়েছে আসন্ন এই বডি বিল্ডিং প্রতিযোগিতার সঙ্গে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে চুক্তি সই হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় বিডি মাসল শোতে নারীদের অংশগ্রহণে একটি ইভেন্ট থাকবে। দেশ বিদেশের রেকর্ড সংখ্যক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।